কমিশনের অনেক এজেন্ডা থাকতে পারে এবং তারা বাইরের থেকে আসছে একরকম আইসা মিটিং টিটিং করে মোটামুটি কাজ শেষ করে কেউ কেউ চলেও গেছেন, হয়তো বা তারা কাজ শেষ আর নাও আসতে পারেন, সেটা ভিন্ন কথা। আমার প্রশ্ন হচ্ছে যে এটা আপনি 7 মাস 8 মাস পরে আমরা বলছি কেন? শুরুতে বলতে পারতাম না? শুরুতে উনি কি লুকানো ছিল কিছু? সবই তো প্রকাশ্যে ছিল, কেন বলতে পারলো না আপনাদের সাথে বসবো না, আপনাদের মধ্যে অন্য এজেন্ডা আছে এই সেই? ফর এক্সাম্পল, এটা তো রাষ্ট্র, তামাশা নয়, এখানে প্রেম প্রীতির জায়গা না। দেশটাকে বাঁচাইতে হবে, দেশটা আমাদের সবার। উনি রাজনীতি করেন, দেশটা ওনার, আমি রাজনীতি করি না, দেশটা আমার, দেশটা আপনার, সবার। সুতরাং দেশ নিয়ে মস্করা চলে না। সুতরাং এখানেও তাদের বলা উচিত ছিল, অনেক আগে এগুলো রেস করা উচিত ছিল, বসাই উচিত ছিল না। না বসলে কি করতেন? উনি বলছেন আমি তো দেখছি এই সরকার ফ্রম ডে ওয়ান খালি বঙ্গভবনে যেদিন বসছে সবাই ঐক্যমত্য আসছিল, একসাথে বসাইছে। আমার মনে হয় সবার একটা ধারণা ছিল এই সরকার হার্ডলি 2, 3, 4 মাস, 5 মাস, 6 মাস এর ভিতরে নির্বাচনটা দিয়ে চলে যাবে, তাই সবাই মানে বিশেষ করে রাজনীতিবিদরা। কিন্তু পরে যখন দেখতেছে যে না, ঘটনা তো অন্য, স্লো হচ্ছে, তাই আস্তে আস্তে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছে। ইউনূস সাহেব ডাকলে না গিয়েও পারে না, আবার বাইরে এসে চিন্তা কি হচ্ছে কি। ইনফ্যাক্ট 15 মাস কিন্তু পার হয়ে গেছে, এবং 15 মাস পরে যখন বলতেছে রাজনৈতিক দলকে প্রতারিত করছে ইউনূস সরকার, তো প্রতারিত হয়েছেন কেন? রাজনীতিতে প্রতারিত হওয়াটাও তো ব্যর্থতা, এটা তো গুণ নয় যে আমি প্রতারিত হয়েছি এটা আমার ক্রেডিট। নো, আমি বিদেশ যাবো, একজনের টাকা দিলাম, 5 লাখ মেরে দিল, আমি প্রতারিত হইলাম, আমি যে বুঝতে পারলাম না, এটা আমার অজ্ঞতা। সুতরাং রাজনীতিবিদরা বুঝতে পারেননি যে তাদেরকে প্রতারিত করেছে, এটা রাজনীতিবিদদের অজ্ঞতা। সিম্পল জবাব। এটার খেসারত কে দিবে? এরপরে আসেন, একটা কথা বলছেন ভাই শরীফুদ্দীন ভাই, আমার একটা কথা, এখনো সরকারের দোষ। ইয়েস, সরকারের দোষ, অবশ্যই সরকার ব্যর্থ, ফ্রম ডে ওয়ান সে ব্যর্থ। একটা ব্যর্থ সরকার 15 মাস পার করে যায় এত বুদ্ধিমান রাজনীতিবিদদের মধ্য দিয়ে, এটা সত্যি আমাকে ভাবায় তোলে মাঝে মাঝে। এটা কি রাজনৈতিক দলের দৈন্যতা কিনা? আপনারা কেন বুঝবেন না? সব পোর খাওয়ার রাজনীতিবিদ, 16 বছর তো নির্যাতিত হয়েছেন, তারপরেও বুঝলেন না। সুতরাং এই দায় তাদের। 3 নম্বর, উনি ছিলেন রেফারির ভূমিকায়, ওনাকে বলা হইল প্রতারক। ফাইনালি প্রতারক যখন বলা হইলো তখন উনি কী করলেন? প্রতারক যখন বলা হয়েছে, একটা পরে বলা যায় ঠিক আছে, তবু আপনাদেরকে আমরা 7 দিনের সময় দিলাম, এর ভিতরে আপনারা ঐক্যমত হয়ে, যদি ঐক্যমত হয়ে আসতে পারেন না, না আমি সিদ্ধান্ত দিব বলছেন। সিদ্ধান্ত হয়তো উনি একটা দিবেন, সেই সিদ্ধান্ত রাইট অর রং কী হবে না হবে আমরা জানি না। আর একটা কথা শরীফ ভাই বলছেন যে রাষ্ট্রপতি ওথ দেয় এবং সংবিধান যখন আমাদের প্রয়োজন হবে তখন মানব, যখন প্রয়োজন হয় না তখন মানব। রাষ্ট্রপতি তো সংবিধান মোতাবেক বসছে, এই সংবিধানের মধ্যে যারা বসছেন তো বসছেনই। এখন আসেন, ধরেন কল্পনা করেন শরীফ ভাই, আপনি, আমি সবাই মিলে একটা নতুন সংবিধান বানাই ফেলাইলাম। কল্পনা, কিন্তু এটা আমি বলছি না চূড়ান্ত, এটা এক সম্পূর্ণ নতুন সংবিধান বানাইলাম, তারপরে আমি প্রধানমন্ত্রী হইলাম। আমাকে ওত দিবে কে? কে দিবে? রাষ্ট্রপতি। তার মানে কি বাধ্য, ওই পদে যে থাকবেন ওই চেয়ার আমাকে ওত দেয়। সংবিধানের সাথে সম্পর্কিত না, কোন সংবিধানে কে নির্বাচিত হইতেছে এটা কোনো ম্যাটার না। সম্পূর্ণ নতুন সংবিধানও যদি কালকে আমরা নির্বাচিত হয়ে কেউ যাই প্রধানমন্ত্রী হয়ে, তাকে তিনি ওত দিবেন। সুতরাং আমি মনে করি যে এই যে রাজনৈতিক দল ব্যর্থ হইল এবং এটার দায়, দেখেন নির্বাচনটা যদি না হয় কিংবা নির্বাচনের যদি জটিলতা হয়, খেসারত কাদের? ক্ষতিগ্রস্ত হবে কে? রাজনৈতিক দলগুলো। ফিরে আসবে নাকি গণতন্ত্র? তা আপনি যদি রাজনৈতিক দল দেশের জন্য, গণতন্ত্রের জন্য যদি এত প্রেম আমাদের থেকে থাকতো, আমরা কেন 7-8 মাসে ঐক্যমত্যে আসতে পারলাম না? এই দায়টা কে নিবে? অভিজ্ঞ রাজনীতিবিদরা সবাই বসে, ইউনূস সাহেব এর কি এক আলী রিয়াজ সাহেব আসছিল, যাকে আমরা তিরস্কার দিচ্ছি বিদেশ থেকে, 8 মাস কিন্তু তার ডাকে সারা দিয়ে সবাই বসছে। এই যে আপনারা বসছেন, কেন বসছিলেন? এই 8 মাস লাগলো বুঝতে, 1। 2 নম্বর, ফাইনালি যখন তাকে প্রতারক আমি স্বীকৃতি দিচ্ছি, এর বিকল্প ছিল কি না বসার? আমার বিকল্প তো একটা সংস্কার তো আপনাকে করতে হবে। আমি সংস্কারে যাবো কেন? আমি তো সংবিধানে আছি, একটা সংবিধান নিয়ে আমি থাকবো, আবার আমি সংস্কারে বসবো, ঐক্যমত্যে বসবো, এই আপার হাউস লোয়ার হাউস সব সংবিধানের বাইরে। ওইটা তো সংবিধান, ওই সংবিধান তো নাই। আমার কাছে সিম্পল কথা, যে আমি যদি দেখে থাকি যে এটা ভালো না, যৌক্তিক না, গ্রহণযোগ্য না, তাহলে কি মানে 5 আগস্টের আগের যেই ফেসিস্ট যা করে গেছে সেটাই কি বহাল থাকবে? আলটিমেটলি তো 8 মাস পর সেখানেই যাচ্ছেন। আলটিমেটলি 8 মাস পর আপনি সেখানেই তো যাচ্ছেন। কোনো সংস্কার হয় নাই, কিছুই হয় নাই, গণভোট হবে, জুলাই সনদের স্বীকৃতি হবে, হয়েছে কিছু? তা আপনি 9 মাস 10 মাস 15 মাস পার করে আপনি তো সেই জায়গায় গেছেন। সব শেষ কথাটা বলে দিচ্ছি। তাহলে এটা এই আলোচনা কতদিনে শেষ করা যেত আপনার কি মনে হয়? এটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের রাজনৈতিক দৈন্যতা, আমরা যে পারি নাই ঐক্যমত্যে আসতে। এটার মানে হচ্ছে প্রতিটা দল তার নিজের ঐক্যমত্য তো আসছে, কিছু বিষয় তো আসছে। নো, কিছু বিষয় আসলে কি হবে? মৌলিক জিনিসগুলো যদি না হয়, প্রত্যেকটা দল নিজ নিজ দলের স্বার্থ দেখছে।
জামাত চিন্তা করে আমাকে ক্ষমতায় না যাইতে পারলে আমার একটা বড় সংখ্যক সিট নিয়ে যাইতে হবে, আর বড় দল দেখতেছে আমাকে ক্ষমতায় যাইতে হবে। দেশ আর রাষ্ট্র এ পর্যন্ত যত সংস্কার নিয়ে যত পদের আলাপ হয়েছে, এটার ক্ষতি আর লাভ হিসাব করে দলগুলো তাদের জন্য, দেশ এবং রাষ্ট্রের জন্য কোনো ক্ষতি কি হয়েছে? আর সবশেষ একটা কথা বলে দেয় আপনাকে, যেইখানে দল এত বড় সরকার একটা খোলা আকাশের নিচে 18 কোটি লোকের সামনে প্রতারণা করলো, সেই সরকারের অধীনে 3.5 মাস পরে নির্বাচন হবে, সেখানে প্রতারিত হব না তার কি গ্যারান্টি আছে? তারপর সেই নির্বাচনে যাওয়ার রহস্যটা কি? যে প্রশ্নটা আসছি, সবই আপনার কাছে আসছি যে গতকাল নাহিদ ইসলাম যেটি বলেছেন এবং রাজ্যসভায় কিছুটা আলোচনা করেছেন যে জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না এবং এর বাস্তবায়ন আদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। তো এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করুন। আচ্ছা, প্রথমত অনেকগুলো রাজনৈতিক বক্তব্য আসছে যার সাথে যুক্তি, তথ্য, ইমোশনের কোনো সম্পর্ক নেই, যার পেছনে শক্তি, দম্ভ দেখানোর একটা প্রবণতা আছে। ইতিমধ্যেই 11 নভেম্বর সম্পর্কে হাঙ্কি পাঙ্কি সহ যে বক্তব্যগুলো এসেছে, এর ভেতর থেকে বোঝা যায় যে আমাদের রাজনীতিকে একটা সংঘাতের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা আছে। উপদেষ্টাদের মধ্যে অনেকেই অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন, নাহিদ ইসলামরা এখন রাজনীতির সবকিছু ঠিক করে দিচ্ছেন। গত কয়েকদিন আগে তারা এই সনদে স্বাক্ষর করলেন না, এখন কিন্তু সেই বিষয়টি তারা আর তুলছেন না। অথচ সরকারের যদি ব্যর্থতার জায়গা দেখেন, সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে জুলাই অভ্যুত্থানে যারা সামনের সারিতে লড়াই করেছে তাদেরকে সরকার তার ওপিনিয়নটাই তাদেরকে কনভিন্স করতে পারেনি। ব্যর্থতার জায়গা প্রথম। রাজাকা ভাই বলেছেন এতদিন পরে এই প্রশ্নটা তোলা কেন হচ্ছে? এই প্রশ্নটা তোলা হয়েছে বহুবার। ওই বৈঠক যদি বর্জন করত, কোনো কোনো রাজনৈতিক দল কিন্তু ওয়াক আউট করেছে, দ্বিমত দিয়েছে, ভিন্ন মত দিয়েছে। আচ্ছা, আমি তাকে জিজ্ঞেস করি, এই সরকারের যে উপদেষ্টা যারা আছেন তাদের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে গত 11 মাস 12 মাস অনবরত সমালোচনা এসেছে, ক্রিটিক এসেছে, তার সীমাবদ্ধতা, তিনি পারছেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস কি কোনোভাবে একবারও কি কর্ণপাত করেছেন সেই দাবির প্রেক্ষিতে? তিনি কি এই গণঅভ্যুত্থানের যারা একেবারে সামনের সারিতে ছিল তাদের দ্বারা উত্থাপিত যে অভিযোগ, সেই অভিযোগ কি তিনি কানে তুলে নিয়েছেন? নো। আমাদের এখানে আপনি গত 1 বছর সময়ের মধ্যে দেখেন যে সমস্ত বিষয়গুলো সরকারের সমালোচনা হয়েছে, সরকার কোনো জায়গায় শেখ হাসিনা যেমনিভাবে উড়িয়ে দিতেন, আমি একই ধরনের প্রবণতা দেখছি এই সরকারের মধ্যে, সব কিছু উড়িয়ে দিচ্ছে। একমাত্র এনসিপি, বিএনপি এবং জামাত, এদের কয়েকটা মতামত ছাড়া এই সরকার জনগণের, পাবলিকের কোন ওপিনিয়নটা গ্রহণ করেছে আপনি বলেন তো? আমি ঐকমত্য কমিশন, আমি সেটিকে বয়কট করে চলে আসতে পারতাম, আমি সেখানে নাও থাকতে পারতাম। তার ভেতর থেকে যেটা হতো, বলার সুযোগ হতো যে রাজনৈতিক দলগুলো আমাদেরকে সহযোগিতা করেনি। এই দলগুলো প্রত্যেকটা দল আপনি দেখেন, অবশ্যই তাদের কতগুলো নিজস্ব এজেন্ডা থাকবে, স্বাভাবিক, কিন্তু সেই এজেন্ডাকে নিয়ে গিয়ে আমার এই দাবি না মানলে আমি কোনো কিছুই মানব না, এটি কি কেউ বলেছে? তাদের মধ্যে ভিন্নতা ছিল, তাদের মধ্যে কতগুলো অপ্রাপ্তি ছিল, অপ্রত্যাশিত কতগুলো ঘটনা ঘটেছে, কিন্তু সরকারকে এরা কেউ সহযোগিতা করেনি। ভিন্ন মত তোলা হয়েছে। ডক্টর আলী রিয়াজের এই যে তৎপরতা, এই তৎপরতার বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম যে প্রতিশ্রুতিটা দিয়েছিল যে উপদেষ্টাদের সম্পদের হিসাব দেওয়া হবে, মনে আছে? এই কথাটা আমার ধারণা রাজ্জাক ভাইয়ের সাথে লাস্ট আমরা যেখানে টকশো করেছিলাম সেখানেও আমরা বলেছি, অসংখ্যবার বলেছি। হ্যাঁ, দেয় নাই, দিয়েছে। তার মানে হলো যে সরকার কি আসলে কি কারো কথা শুনছে? আমি বয়কট করলাম, আলী রিয়াজ বিদেশ থেকে এসেছে, তিনি বিদেশি নাগরিক, আপনি তো একমত হবেন খলিলুর রহমান এই দেশের নাগরিক না। গত 15 বছরে কোন আন্দোলন, কোন সংগ্রামে আপনি খলিলুর রহমানকে দেখেছেন? তো আমি তাকে বয়কট না করা পর্যন্ত সরকার সেখানে টিকিয়ে রাখবে, বসিয়ে রাখবে? আমি তো একমত, তাকে আমি সরাই সেই জায়গাটাই বলছি, আন্দোলনটা হয় না, সেই জায়গাটাই বলছি। হ্যাঁ, আন্দোলনটা হয় না কেন? কি প্রেমটা কি না হওয়ার কারণটা হচ্ছে সরকার কি ভিন্ন মতকে কোথাও রেসপেক্ট করেছে? সরকার তো কত লোক, আমরা তো সব আছি। না, আমরা আছি। আপনি হয়তো যদি বলেন যে এটি নিয়ে কোনো কথা ওঠেনি, তাহলে আপনি অসংখ্য জায়গায় কথা উঠেছে। আমরা উই আর ফ্রেন্ডস, এই কথা উঠে আমার লাভটা কি রে ভাই? এটা তো তামাশা দেখতে বসি না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা হচ্ছে যে এখন 3.5 মাস পরে এই লোক চলে যাবে। না, আপনি এখন বলবেন যে এখন আমরা নিয়ে কোনো কথা উঠেনি। নো, কথা বলেন। আমি যখন আরো আগে সিদ্ধান্ত কথা উঠেছে তখন বলছে কথা বলে কোনো লাভ নাই। তো এই লাভ নাই মানছেন কেন? জি,
এই মিয়া লাভ নাই মানবো কেন? আপনি তো বলছেন যে বলে কোনো লাভ নাই, কিন্তু না আমি বলি না, প্রশ্নটা যে উঠেছে, আমরা বলবো না কেন? উঠেছে, এটা তো অস্বীকার করা যাবে না। আমরা কেন নোট অফ ডিসেন্ট যে পড়েছে সেটা তো অস্বীকার করতে পারবেন না। ইউনূস সরকার কি শেখ হাসিনার 50 ভাগের 1 ভাগও শক্তিশালী? না, তাহলে তারা তারাইতে পারলাম না কেন? কোন জায়গায় কৌশলের কারণে। না, আমাদের সাথে সম্পর্কটা এরকমই রাজাকি ভাইয়ের সঙ্গে আর কি। তো আমরা দীর্ঘদিন ধরে আমাদের একসঙ্গে বসা কথা বলার ওই মানে টেলিভিশনের বাইরে একটা ব্যক্তিগত সম্পর্ক আছে আমাদের মধ্যে আর কি। তো আমি যেটা বলি যে ধরেন ডক্টর ইউনূসের সরকারটা একটা বিশেষ পরিস্থিতিতে এসেছে, রাজনৈতিক দলগুলো সবসময় খেয়াল রেখেছে জুলাইয়ের ভেতর থেকে আমাদের তাদের যে অঙ্গীকারগুলো জনগণের কাছে যাতে এই বার্তাটা না যায় যে রাজনৈতিক দলগুলো জুলাইয়ের অঙ্গীকার থেকে সরে গেছে, সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনি এই সরকারটা বন্দর লিজ দেওয়ার কোনো ম্যান্ডেট কি তার আছে, প্রয়োজন আছে? এই সরকার বলছে যে ফেব্রুয়ারিতে আমি নতুন সরকারের হাতে ক্ষমতা দিব, তাহলে ডিসেম্বর মাসে আপনি দেশের প্রধান 3টি বন্দর 30 বছরের জন্য আপনি লিজ দিতে চান কেন? আপনার এখানে যখন করিডোরের বিষয়টা আসে, যখন সমালোচনা আপনি কারো কথা শোনেন না কেন, কিন্তু 3টি দলের নেতাদেরকে আবার আপনি আমেরিকায় নিয়ে যান। অর্থাৎ সরকারের জায়গাটাও হলো সরকার যেটাকে মনে করছে এই অ্যাকশনগুলো আমার গদিকে সেভ করবে, সরকার সেই কাজটি করছে, এবং যেখানে দেখছে সমালোচনাগুলো আমার গদি রক্ষার জন্য কোনো সমস্যা হবে না, সরকার সেই কথায় কর্ণপাত করছে না। রাজীব ভাই, আপনার চাচ্ছি সেটা হচ্ছে যে কিছুদিন আগে বিএনপি 237 আসনের নমিনেশন ঘোষণা করেছে, এনসিপিও তাদের প্রস্তুতি নিচ্ছে, জামাতও প্রস্তুতি নিচ্ছে। বলা যায় যে এখন নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলো। তো এর আগের আলোচনায় আপনি কিছুটা শঙ্কা প্রকাশ করেছিলেন যে এই সরকারের অধীনে নির্বাচন মানে না আমি ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে বলেন, কারণটা আমি তো এই সরকার তো যেহেতু প্রতারণা করছে আমি মনে করি, কারণ রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল যখন বলে যে তারা প্রতারিত হয়েছে বা তাদেরকে প্রতারণা করা হয়েছে, তাহলে আমার প্রথম প্রশ্ন হলো এই সরকার যে নির্বাচন সময়, যেটা আমি আগেও বলছি যে প্রতারিত করবেন তার কি গ্যারান্টি আছে? তো এই সরকার তো নির্বাচনেই যাওয়া উচিত না। সিম্পল, আপনি এত আস্থা কেন? 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের দেশে নানান সময় নানান অভ্যুত্থান হয়েছে, হয় নাই যে তা না। এরশাদ সাহেব একটা অভ্যুত্থান, এরা তো সক্রিয়ভাবে মাঠে আন্দোলন কি করেন নাই, করছে। এরশাদ সাহেব আন্দোলন করছে, এরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন করছে। 96-তে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার নিলাম, সেখানে এক ধরনের আন্দোলন লাগছে। ওই যে একটা কথা আসছে যে হাঙ্কি পাঙ্কি, এই শব্দটা আমার পছন্দ হয় না, মানে এটা কোনো রুচিশীল বক্তব্য না। কিন্তু তার পাশাপাশি তারা একটা বাঁকা আঙ্গুলের কথা আবার বলছে, বাঁকা আঙ্গুলে ঘি তুলবে। এই বাঁকা আঙ্গুলটা কিন্তু আমরা হয়তো মানে খারাপ অর্থে নিচ্ছি, এটা একটা ট্রেডিশনাল শব্দ, আমরা ঘরে বাইরে সবসময় ব্যবহার করি যে সোজা আঙ্গুলে ঘি ওঠে না। ইনফ্যাক্ট রাজনৈতিক ঘি তুলতে হইলে সহজভাবে হয় না। এর সাথে যে গণ অভ্যুত্থান হয়েছে, বলুক তারা যে সোজা আঙ্গুলে হয়েছে, হয় নাই। তারপর তত্ত্বাবধায়ক সরকার আদায় সোজা আঙ্গুলে হয় নাই। তারপরে 111 সোজা আঙ্গুলে হয় নাই। আর 24 সেটাও সোজা আঙ্গুলে হয় নাই। বাংলাদেশে রাজনীতিতে, পৃথিবীরটা জানি না, আমরা আমাদের দেশেরটা বলি। আর একটা বিষয় হলো বাংলাদেশে যিনি ক্ষমতায় যান, যাওয়ার পর উনি ক্ষমতায় থাকার জন্য আঙ্গুল বাঁকা করেন, আর ওনাকে সরাইতে হলেও আঙ্গুল বাঁকা করতে হয়। উনি যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে করেন, আরেকজনের করতে হয় একেবারে আরও ডাউন করে 80% আঙ্গুল বাঁকা করলে 100%। যেমন শেখ হাসিনা 80% আঙ্গুল বাঁকা করছিলেন ক্ষমতায় থাকার জন্য, কিন্তু ছাত্র জনতা শেষে গিয়ে বাঁকা 100 ভাগ করে ফেলছেন। তো সে কারণে এখন আপনি দেখেন এই যে নির্বাচনের আপনি বললেন নমিনেশন দিল, বিএনপি দিল 237 জন, জামাত দিতেছে, এনসিপিও দিতেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলো তো রয়ে গেছে। আমরা কি শুধু নির্বাচনের জার্নিতে আসি? ইনফ্যাক্ট আমরা কিন্তু এখনো গণভোট নিয়ে কথা বলতেছি, জুলাই সনদের ভিত্তি নিয়ে কথা বলতেছি। গণভোট নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিন? সেই আপনাকে তো নির্বাচনে যাইতে হইলে সব কিছু ফেলে দিয়ে সরাইয়া কাটসাট করে ট্রেনটাকে তো একদম নিশ্চিত 1 ওয়ে টু ইলেকশন করতে হবে। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, নির্বাচনের ট্রেনটা এখন পর্যন্ত 1 ওয়ে টু ইলেকশন নাই। প্রত্যেকটা দলই আলাদা আলাদা নিজেরা নিজে আলোচনা করে নির্বাচন হবে তো, নির্বাচন হবে তো। এই যে প্রশ্নগুলা, শেখ হাসিনা যে জুলুম করে নির্বাচন করছে, হ্যাঁ, তখনও তো এই প্রশ্ন হয় নাই আমি তুমি দামি দিয়ে নির্বাচন করে ফেলবো, ডিটারমিনেশন। তো আমরা সেই ডিটারমিনেশন বা ফার্ম ডিটারমিনেশন বলতে যা বোঝায় সেটা এখনো পাচ্ছি না, 1 নম্বর। আর 2 নম্বর হলো এটাকে চূড়ান্ত করতে হলে 3টা স্টেক হোল্ডার, আমি আগেও বলছি এখনো বলি, আর্মি একটা স্টেক হোল্ডার, আর বিএনপি, জামাত, সিএমপি, এনসিপি মিলে একটা স্টেক হোল্ডার, সরকার। এই 3টে স্টেক হোল্ডার একমত আসলে নির্বাচনের পথটা মসৃণ হবে, নয়তো অনিশ্চিত। শরীফ ভাই, রাজীব ভাই বলছিলেন যে নির্বাচনের মানে রাস্তায় ট্রেনটি নেই। তো আজকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। এটি আসলে কেন বলতে হচ্ছে? নির্বাচনে আসছে 3 মাস, এখনো আপনাকে কেন এই কথা বলতে হচ্ছে অনিশ্চয়তা নেই? প্রথমত আমি তার একটা কথা বলার, তিনি অবিরাম ভাবে বলে যাচ্ছেন কেউ ঠেকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না। তো সরকারের এই কিরা কসম দেখে আমার সন্দেহ হয় যে ভেতরে অন্য কোনো ঘটনা আছে।
আপনি নির্বাচন কিভাবে করবেন এটা তো আপনার ঢোল টোল পিটায়ে বোঝানোর কোনো দরকার এটা নেই। নির্বাচন আপনার কমিশন করবে। রেগুলার যে অ্যাক্টিভিটিগুলো সেই অ্যাক্টিভিটিগুলোই বলে দিবে যে আপনি একটা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনটা কিন্তু কন্ডাক্ট করবে প্রধান উপদেষ্টার কার্যালয় না, নির্বাচন কন্ডাক্ট করবে নির্বাচন কমিশন। আমাদের দীর্ঘদিনের একটা লড়াই ছিল যে আমাদের নির্বাচন কমিশনের জায়গায় নির্বাচনটা কন্ডাক্টের দায়িত্ব চলে গিয়েছিল গণভবনের কাছে। সেখান থেকে তালিকা হতো ফরিদপুর একে কে কে দাঁড়াবে এবং কাকে দিন শেষে প্রার্থী বিজয়ী হিসাবে ঘোষণা করা হবে। আমরা সেখান থেকে চেয়েছিলাম যে নির্বাচনটা কন্ডাক্ট করবে আগারগাঁ ইলেকশন কমিশন। আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি সরকারের বডি ল্যাঙ্গুয়েজ এবং ক্রীড়া কসম ইত্যাদি ইত্যাদিতে যে সরকার এবারও নির্বাচনটা নিজেরা সম্ভবত এখানে কন্ডাক্ট করার অথবা কো রিলেশনের মধ্য দিয়ে কন্ডাক্ট করার একটা প্রস্তুতি তাদের আছে।